ওকে, তো আমরা এখন শিখব আমাদের ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, তো বিষয়টা কি? আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখি যেখানে শুধুমাত্র বিভিন্ন 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 আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন প্রচার করা হয়। আচ্ছা, তার আগে আমরা দেখি যে ক্লাসিফাইড অ্যাডটা কি। দেখুন, একটা নিউজ পেপার, এখানে আমরা নিউজ পেপারের শেষ দিকে যে বিজ্ঞাপনগুলো দেখি, যে এই যে মোবাইল সেট বিক্রয়, ফ্যামিলি ভাড়া, পাত্র চাই, পাত্রী চাই, পড়াবো, ওয়ান্টেড, এই ধরনের অনেকগুলো ছোটখাটো অ্যাড দেখি যেগুলোকে বলা হয় ক্লাসিফাইড অ্যাডস, মানে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। এই যে এগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড। তো অনেকে পত্রিকা কিনে জাস্ট এগুলো এগুলো দেখার জন্য, মানে অনেকেই, মানে এই জিনিসগুলো অনেক আকর্ষণীয় হয়। এগুলো হচ্ছে একটা কমিউনিটির মানুষকে কি করে পারস্পরিক আদান প্রদানে হেল্প করে। সাপোজ আমি একটা মোবাইল সেট বিক্রি করব, তাহলে আমি খুব সহজেই এখানে আমি অ্যাড দিয়ে দিতে পারি। সাপোজ আমি একটা ল্যাপটপ সেল করব, আমি খুব সহজে এখানে একটা অ্যাড দিয়ে দিতে পারি। তো চিটংয়ের মধ্যে অন্য কেউ যদি সেটা কিনতে চায়, সে দেখে আমাকে ফোন করবে। তো বুঝতেই পারছেন যে একটা কমিউনিটির একটা মানে কমিউনিটির মানুষ অথবা একটা সিটির মানে মানুষের মধ্যে পারস্পরিক ইফেক্টিভ যোগাযোগ করার জন্য অথবা পারস্পরিক যে কোনো বিনিময় করার জন্য এই সাইটগুলো, এই পত্রিকার ক্লাসিফাইড অ্যাডগুলো অনেক হেল্প করে। তো এই যে ক্লাসিফাইড অ্যাডগুলো, এগুলো এখন ওয়েবসাইটে চলে এসছে। যেমন পত্রিকাতে যদি আপনি একটা অ্যাড দেন, তাহলে সেটার জন্য টাকা লাগবে। যেমন মোটরসাইকেল বিক্রয়, এটার জন্য যে অ্যাডটা দিয়েছে তার জন্য অনেক মানে কিছু টাকা লেগেছে, পত্রিকাকে টাকা দিতে হয়েছে। বাট ইন্টারনেটে কিছু সাইট আছে যেখানে আমরা গিয়ে ফ্রিতে আমরা এই ধরনের অ্যাড আমরা দিতে পারবো। দেখুন, মোটরসাইকেল বিক্রয়, এই লোক যদি পত্রিকাতে না দিয়ে যদি কি করতো, সেল বাজার, আই টাকা এখানে অ্যাড দিত, তাহলে তার এখানে টাকা লাগতো না, প্লাস তার মোটরসাইকেলটা অনেক ভালো দামে সেল হতো। তো এখন আমরা বাংলাদেশের কিছু সাইট আমরা দেখবো, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। iDaka.com, sellbazaar.com, robibazaar.com, iDaka.com, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। দেখুন এখানে যে অফার বিক্রি হবে, উই আর হায়ারিং, এটা সেটা অনেক কিছু আছে। সেল বাজার, কার, মোটরসাইকেল, এই যে এটা হচ্ছে ইউজ কার, নিউ কার, ল্যাপটপ, মিউজিক, অনেক অনেক কিছু আছে। সাপোজ ইউজ কার বিক্রি করবে। আচ্ছা, আমরা একটু আগে দেখছি, এই যে মোটরসাইকেল বিক্রি করবে, তাহলে এখানে অনেকগুলো মোটরসাইকেল দেখা যাচ্ছে। এই যে বাজাজ মোটরসাইকেল 1,22,000 টাকা, আমরা একটু দেখি, অনেকগুলো দেখা যাচ্ছে। ডিজিটাল পালসার, যাই হোক ডিজিটাল পালসারটা একটু দেখি। এই যে এই ছেলে এই গাড়িটা সেল করবে, তো এই গাড়িটা সেল করার জন্য সে গাড়ির ছবিটা তুলে সুন্দর করে সে একটা অ্যাড দিয়েছে এবং তার ফোন নাম্বারও সে দিয়েছে। বিভিন্ন ভিউ থেকে সে ছবিগুলো তুলে দিয়েছে। এই যে তার ফোন নাম্বার, আপনারা কেউ যদি কিনতে চান তাহলে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে দেখুন, এই যে যে কেউ যখন এই যে মোটরসাইকেল বিক্রয় পত্রিকাতে যখন সে অ্যাড দিয়েছে, তখন তার এখানে টাকা লেগেছে, পত্রিকাকে ব্যয় করতে হয়েছে। বাট এখানে ছবি দেওয়া যায় নাই, অনেক ভালোভাবে বিষয়গুলো লেখা যায় নাই। ওকে, বাট যখন সে কোথায় নেটে অ্যাড দিয়েছে, মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে, তখন সে টাকা ছাড়া অ্যাড দিতে পেরেছে এবং গাড়ির ছবি সহ বিস্তারিত সবকিছু সেখানে লিখতে পেরেছে। তো তো বুঝতে পারছেন যে এখানে অ্যাড দেওয়াটা অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক ভালো দামে সেল করা যায়। আর তাছাড়া সারা মানে বাংলাদেশ ওয়াইড, যেমন আপনি যদি দৈনিক হাজারিতে অ্যাড দেন তাহলে শুধুমাত্র চিটংয়ে, বাট এসব সাইটে অ্যাড দিলে সারা ওয়ার্ল্ড বাংলাদেশ ওয়াইড আপনি একটা মানে প্রচার করতে পারবেন। খুব ভালো দামে আপনি আপনার একটা প্রোডাক্ট বাই করতে পারবেন। এছাড়া অন্যান্য যে কোনো বিষয়, যে ক্রয় বিক্রয়, ভাড়া, সকল কিছু আপনি এখানে অ্যাড দিতে পারবেন। তারপর দেখুন রবিবাজার, এই যে কার, কম্পিউটার, অনেক কিছু আপনি কিনতেও পারবেন, বেচতেও পারবেন। যাই হোক, আমরা বুঝলাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট কি এবং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের মাধ্যমে কি কাজ করা হয়। তাহলে বায়ার আমাদেরকে কি দিবে? আমাদেরকে একটা অ্যাড দিবে। সাপোজ একটা গাড়ির অ্যাড দিল, একটা গাড়ির ছবি দিল এবং
আমাকে মানে ডেসক্রিপশনগুলো দিল যে কী কী দামে লিখতে হবে, কী করতে হবে, কোথায় পাওয়া যাবে, এই সব কিছু লিখে আমাকে আমাকে মানে ফাইলগুলো পাঠিয়ে দিল। আমি সেগুলো বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে অ্যাড পোস্ট করব। সেটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এই যে মনে করুন এটা গাড়ি, বাইরে আমাকে সাপোজ গাড়ির মানে ছবিটা দিল, আর তাছাড়া গাড়ির বিস্তারিত বিবরণ আমাকে লিখে পাঠাবে। এই যে সমস্ত বিবরণ, সামারি, ডিটেলস সব কিছু আমাকে লিখে পাঠাবে। বাইরের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু আমাকে পাঠাবে। তো আমি কি করব, এই ধরনের সাইটগুলোতে ঢুকে আমি পোস্ট করে দেব। তো কীভাবে পোস্ট করতে হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করেছি, বিস্তারিতভাবে আমি কাজগুলো দেখিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট কি। বায়ার আমাকে যেই প্রোডাক্ট দিবে অথবা প্রোডাক্ট এবং ডেসক্রিপশন দিবে, সে প্রোডাক্ট এবং ডেসক্রিপশনকে মানে সে প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন আমি বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে গিয়ে সেগুলোকে পোস্ট করব। তো এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো আপনি কোথায় পাবেন? আপনি গুগলে সার্চ করে খুব সহজেই পাবেন। যেমন এরকম লাখ লাখ ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট আছে। এগুলো হচ্ছে সিটি বেসড। যেমন আপনি যদি সার্চ করেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন প্যারিস, তাহলে প্যারিসের সাইটগুলো চলে আসবে। দেখাচ্ছি, প্যারিস। দেখুন প্যারিসের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো চলে এসছে। তো আপনি যদি কোনো একটা প্রোডাক্ট, বায়ার যদি আপনাকে বলে যে আমার এই প্রোডাক্টটা আপনি প্যারিসে সেল করেন, তাহলে আপনি এই প্যারিসের বিভিন্ন সাইট খুঁজে নিয়ে আপনি সেখানে পোস্ট করবেন। আপনি যদি নিউ ইয়র্ক, বায়ার যদি বলে যে নিউ ইয়র্কে সেল করার জন্য, তাহলে আপনি লিখবেন কি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটস ইন নিউ ইয়র্ক। তো আশা করি বিষয়টা মানে বুঝতে পারছেন যে কোনো একটা লোকাল এরিয়া, কোনো একটা সিটি অথবা কোনো একটা দেশ, কোনো একটা সিটি অথবা কোনো একটা দেশের মধ্যে যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান, তাহলে এটা অনেক বেশি এফেক্টিভ, যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংসটা অনেক বেশি এফেক্টিভ। তো আমি বিস্তারিত অংশ দেখিয়েছি যে কীভাবে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে এগুলো অ্যাড করবেন, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে অ্যাড করবেন। যাই হোক, এখন আমরা বুঝবো ক্রেগ লিস্ট। এই যে ক্রেগ লিস্ট কি? আমি এর মধ্যে অনেকগুলো ক্লাসিফাইডস অ্যাড পোস্টিং সাইট নিয়ে আলোচনা করলাম। এগুলো হচ্ছে আমাদের লোকাল ক্লাসিফাইডস অ্যাডস পোস্টিং সাইট। তো এগুলো ছাড়াও এটা সারা পৃথিবীতে সবচেয়ে পপুলার ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট হচ্ছে ক্রেগ লিস্ট। সারা পৃথিবীতে যতগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আছে তার মধ্যে সবচেয়ে পপুলার, আমরা এখন সেটা দেখবো। অ্যাকচুয়ালি ওডেক্সের বায়ার আমাদেরকে এখানে কাজ করতে বলে, যে ক্রেগ লিস্টে কাজ করতে বলে, ক্রেগ লিস্টে কোনো একটা প্রোডাক্টের অ্যাড দিতে বলে। দেখুন আমরা যাচ্ছি ক্রেগ লিস্টে। craigslist.com। এই যে ক্রেগ লিস্ট। তো সারা পৃথিবীর যে কোনো জায়গাতে এখান থেকে পোস্ট করা যায়। তাহলে যে আইডাকা, সেলবাজার, রবিবাজার এগুলো যেরকম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, ক্রেগ লিস্টও ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এগুলো লোকাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। সেলবাজার শুধুমাত্র বাংলাদেশের জন্য, রবিবাজার শুধুমাত্র বাংলাদেশের জন্য, আইডাকা শুধুমাত্র ঢাকার জন্য। ওকে, আর ক্রেগ লিস্ট হচ্ছে সারা পৃথিবীর জন্য। পার্থক্য এটাই। তো বায়াররা আমাদেরকে কি করতে বলবে? বায়াররা আমাদেরকে একটা মানে প্রোডাক্টের ছবি দিবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিবে, এবং আমাকে বলবে কি যে আপনি ক্রেগ লিস্টে সেগুলো পোস্ট করেন। ওকে, তাহলে আমরা বিস্তারিত অংশে ক্রেগ লিস্টে কীভাবে পোস্ট করবেন সেটা আমি বিস্তারিতভাবে দেখিয়েছি। ওকে, আমরা এখন আলোচনা করব ডাইরেক্টরি সাবমিশন। তো ডাইরেক্টরি মানে কি আমরা বুঝি ফোন ডাইরেক্টরি, স্কুল ডাইরেক্টরি, এরকম অনেক ডাইরেক্টরির সাথে আমরা পরিচিত। যেমন ফোন ডাইরেক্টরি মানে হচ্ছে যে ডাইরেক্টরিতে ফোন নাম্বার লেখা থাকে। ওকে, তাহলে আমরা দুই রকম ডাইরেক্টরি নিয়ে কাজ করব। মানে ইন্টারনেটে দুই রকম ডাইরেক্টরি আছে, একটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরি আর একটা হচ্ছে ইউলো পেজেস। তাহলে ওয়েব ডাইরেক্টরি কি? ওয়েব ডাইরেক্টরি হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ওয়েবসাইটের নাম ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকে, সেগুলো হচ্ছে ওয়েব ডাইরেক্টরি। মানে ওয়েবসাইটের নাম থাকে, মানে লিঙ্ক থাকে। আর ইউলো পেজেস হচ্ছে
যেসব ওয়েবসাইটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা সাজানো থাকে সেগুলোকে হচ্ছে ইয়েলো পেজেস। তাহলে ওয়েব ডাইরেক্টরিতে থাকে ওয়েবসাইটের নাম, আর ইয়েলো পেজেসে থাকে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং বিস্তারিত। ওকে, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বায়ারের ওয়েবসাইটটাকে ওয়েব ডাইরেক্টরিতে অ্যাড করা এবং ইয়েলো পেজেসে অ্যাড করা। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ওয়েব ডাইরেক্টরির চেহারা দেখাচ্ছি। আপনি যদি গুগলে সার্চ করেন আপনি অনেকগুলো ওয়েব ডাইরেক্টরি পাবেন। ওয়েব ডাইরেক্টরি জাস্ট এটা লিখে যদি আপনি সার্চ করেন অনেকগুলো ওয়েব ডাইরেক্টরি আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা webdirectory.com, এই যে ক্যাটাগরি ওয়াইজ এখানে সাজানো আছে। এই যে এগ্রিকালচারাল সাইটগুলো, অ্যানিমেলের সাইটগুলো, আর্টসের সাইটগুলো, বিজনেসের সাইটগুলো, এখানে আমরা ক্লিক করলে যেমন হেলথ, আমি যদি হেলথে ক্লিক করি তাহলে হেলথ নিয়ে যতগুলো সাইট তার এখানে কালেকশন আছে সেগুলো আমরা দেখব। আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন হেলথ কেয়ার, হেলথের মধ্যে সাপোজ স্মোকিং, এই যে স্মোকিং নিয়ে যতগুলো সাইট আছে সেগুলো আমাকে এই দেখাচ্ছে। আমি আরেকটা ডাইরেক্টরি সাইটে যাচ্ছি। ওকে, এটা একটা ডাইরেক্টরি সাইট, ওয়েব ডাইরেক্টরি। দেখুন এই যে আর্টস, গেমস, কিডস অ্যান্ড টিনস, রেফারেন্স, শপিং, অনেকগুলো সাইটে সাজানো আছে। যেমন আমি হেলথে ক্লিক করলাম অথবা আমি স্পোর্টসে ক্লিক করলাম, স্পোর্টস, তাহলে আমাকে সবগুলো স্পোর্টস সাইট আমাকে দেখাবে। সাপোজ আমি দিলাম ক্রিকেট, তাহলে ক্রিকেট নিয়ে যতগুলো সাইট আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। ক্রিকেট নিয়ে এখানে আপাতত একটা সাইট আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলে সেই সাইটটা আমরা খুলতে পারবো। আমি আরেকটা ডাইরেক্টরি সাইট দেখাচ্ছি। যেমন এটা একটা ডাইরেক্টরি সাইট, এখানে অনেকগুলা এই যে বিভিন্ন নামে মানে সাজানো আছে। আর্টস অ্যান্ড হিউম্যানিটিস 539টা সাইট আছে, ব্লগ সাইট আছে 117টা, বিজনেস অ্যান্ড ইকোনমি সাইট আছে এতটা, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, দেখুন এডুকেশন নিয়ে সাইট আছে এতটা। যখন আমি এখানে ক্লিক করছি এডুকেশন, তাহলে এডুকেশন নিয়ে যতগুলো সাইট সবগুলো আমাকে এখন দেখাবে। তার আগে আমাকে একটা সাব ক্যাটাগরি দেখাচ্ছে, যেমন বিজনেস টু বিজনেস, ল্যাঙ্গুয়েজ, যেমন ল্যাঙ্গুয়েজ এডুকেশনাল ইনস্টিটিউট আছে 89, আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমি এখানে ক্লিক করি অনলাইন কোর্স, দেখুন এখানে সবগুলো ওয়েবসাইটের নাম আমাকে দেখাচ্ছে, লিস্ট আকারে সবগুলো সাইটের নাম আমাকে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এই সাইটে চলে যাচ্ছি, মানে এই সাইটটাকে আমি ভিউ করতে পারবো। তাহলে আমি এই যে সাইট, যে কাপলান ইউনিভার্সিটি, আমি এই ওয়েবসাইট, এই ইউনিভার্সিটি সম্পর্কে আগে কিছুই জানতাম না। এই কোম্পানি সম্পর্কে আমি যদি এটাকে কোম্পানি মনে করি, একটা প্রতিষ্ঠান মনে করি, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। তাহলে আমি কীভাবে জানলাম? আমি এই ওয়েব ডাইরেক্টরি সাইটের মাধ্যমে জানলাম। ওয়েব ডাইরেক্টরি সাইটে এটা অ্যাড করা ছিল বলে আমি জানলাম। তো আমি যেরকম এই সাইটটা দেখেছি, ঠিক অনেক মানুষ এই ওয়েব ডাইরেক্টরিতে ব্রাউজ করে এই সাইটগুলো দেখবে, তো তাদের ভিজিবিলিটি বাড়বে। তো আশা করি বুঝতে পারছেন যে ডাইরেক্টরি সাইটে অ্যাড থাকার মানে উপকারিতা কী। তো ডাইরেক্টরি সাইট আছে এরকম হাজার,
আপনি যদি গুগলে সার্চ করেন, আমি একটুকে সার্চ করে দেখিয়েছি, আপনি যদি গুগলে সার্চ করেন এরকম হাজার হাজার ডাইরেক্টরি সাইট আপনি পাবেন। তো এরকম বায়ার আপনাকে বলবে যে বিভিন্ন ডাইরেক্টরি সাইটে তার ওয়েবসাইটটা অ্যাড করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে কাজটা কি, ডাইরেক্টরি সাইটে অ্যানলিস্টেড করা, বায়ারের ওয়েবসাইটটা বিভিন্ন ডাইরেক্টরি সাইটে ভর্তি করানো। তো কয়টা ডাইরেক্টরি সাইটে ভর্তি করাবেন? বায়ার যতটা সাইটে বলে। আপনি সেই ডাইরেক্টরি সাইটগুলো কীভাবে খুঁজে পাবেন? আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন, গুগলে কি লিখে সার্চ দিবেন? আপনি লিখবেন যে ওয়েব ডাইরেক্টরি, ওয়েব ডাইরেক্টরি, এটা লিখে সার্চ দিলে আপনি হাজার হাজার ওয়েব ডাইরেক্টরি সাইট পাবেন। ওকে, তো কীভাবে করবেন, ওয়েব ডাইরেক্টরিতে কীভাবে অ্যাড করবেন সেটা এখন বলবো না, বুঝতে পারছেন কখন বলবো। ওকে, তো এখন আমরা দেখবো ইয়েলো পেজেস। ইয়েলো পেজেস ঠিক একইভাবে আপনি ইয়েলো পেজেস খুঁজে নেবেন। সাপোজ আমি দেখাচ্ছি ইয়েলো পেজেস অফ বাংলাদেশ, বাংলাদেশের ইয়েলো পেজেস। প্রত্যেকটা দেশে কয়েকশো ইভেন কয়েক হাজার ইয়েলো পেজেস থাকে। তো দেখুন বাংলাদেশের অনেকগুলো ইয়েলো পেজেস আছে, তার মধ্যে আমি এই পেজে যাচ্ছি, বাংলাদেশ ইয়েলো পেজেস.com। তাহলে ইয়েলো পেজেস কি? যেখানে ব্যবসা সম্পর্কিত তথ্যগুলো থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নম্বর, বিভিন্ন আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এবং অন্যান্য, তাহলে বিভিন্ন অফিসারের নাম, এগুলো। তো দেখুন এই যে বিভিন্ন লোকালিটি অনুযায়ী খুঁজে নিতে পারেন, অনেকভাবে এটা খুঁজে নিতে পারেন। টাইপ হোয়াট ইউ আর লুকিং ফর, আপনি এখানে যেই আপনার প্রোডাক্টটা আপনাদের যে প্রোডাক্টটা আপনি খুঁজতে চাচ্ছেন সেই প্রোডাক্টের নাম এখানে লিখবেন, আর স্টার টাইপ ইউর লোকালিটি, কোন লোকালিটির মধ্যে খুঁজতে চাচ্ছেন সেটা লিখবেন। যেমন আপনি যদি লেখেন যে মোবাইল চায়না, তাহলে সেটা, অথবা মোবাইল চিটাগং, এভাবে চলে আসবে। মানে চিটাগংয়ের যারা যারা মোবাইল সেল করে সবগুলো প্রতিষ্ঠানের নাম চলে আসবে। আবার দেখুন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আছে, যে ব্যাংক এতটা, তারপর ইউনিভার্সিটিস এতটা, আবার আছে বিভিন্ন লোকেশন অনুযায়ী। যেমন এই যে চিটাগংয়ে 1674টা আইটেম, মানে 1674টা কোম্পানি অ্যাড করা আছে। ঢাকাতে 18,753টা কোম্পানি অ্যাড করা আছে। আমি চিটাগংয়ে ক্লিক করছি। এখন চিটাগংয়ের সবগুলোর নাম আমরা কি এখানে দেখব। যেমন দেখুন এই নোকিয়া কেয়ারের ফোন নাম্বার। তো দেখুন এই যে নোকিয়া কেয়ার সেন্টার, তারা এখানে ইউলো পেজেসে অ্যাড হয়েছে বলেই অনেক মানুষ তাদের নোকিয়া কেয়ার সেন্টার সম্পর্কে জানতে পারবে, যে আখতারুজ্জামান সেন্টার, 5th ফ্লোর, আগ্রাবাদ, তাদের ফোন নাম্বার হচ্ছে এটা। তারপর এসালাম পরিবহন, এই যে এসালামের ফোন নাম্বারটা এখানে অ্যাড করা আছে বলে তাদের টিকিট বিক্রি হয়তো অনেক বাড়বে। তো আশা করি মানে বুঝতে পারছেন যে ইউলো পেজেসে অ্যাড থাকার প্রয়োজনীয়তা কি। তো ইউলো পেজেসে অনেক মানুষ আসে কি জন্য, যে বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানার জন্য। সাপোজ কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সে যদি তার পরিচিতি কি, মানে আমাদের দেশের একটা লোকাল গার্মেন্টস, তার পরিচিতি হচ্ছে শুধু বাংলাদেশের মধ্যেই। বাট এই গার্মেন্টস কোম্পানি যদি ইউলো পেজেসে অ্যাড করাই, তাহলে কি হবে, তাহলে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে তার কোম্পানি সম্পর্কে জানা যাবে। যেমন আমেরিকার কোনো বায়ার যদি চায় যে বাংলাদেশে সে একটা বড় একটা অর্ডার দিবে, সাপোজ একটা মানে শার্টের অর্ডার দিবে, কয়েক লাখ পিস শার্টের সে মানে অর্ডার দেবে। এখন অর্ডার দেওয়ার জন্য সে বাংলাদেশে কোনো একটা গার্মেন্টস খুঁজতে চাচ্ছে। তো বাংলাদেশি গার্মেন্টস খোঁজার জন্য সে কী করবে, সে বাংলাদেশের ইউলো পেজেসে আসবে। মানে আমেরিকান বায়ার আমেরিকায় বসেই সে বাংলাদেশে ইউলো পেজেস ভিজিট করবে, এবং ভিজিট করেই বাংলাদেশের যে সমস্ত গার্মেন্টসগুলো সেগুলো সম্পর্কে সবগুলো সে দেখবে, এবং দেখে সে গার্মেন্টসগুলোর সাথে যোগাযোগ করে সে তার মানে অর্ডার দেবে। তো সাপোজ একটা লোকাল গার্মেন্টস কোম্পানি যদি ইউলো পেজেসে অ্যাড থাকে, তাহলে সে আন্তর্জাতিক কাজ পাওয়ার, মানে আন্তর্জাতিক কাস্টমার পাওয়ার পসিবিলিটিস হয়। তো বুঝতে পারছেন, মানে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি হয় কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা কোম্পানিকে ইউলো পেজেসে অ্যাড করার মাধ্যমে। তো বায়ার আমাদেরকে কি বলবে, বায়ার আমাদেরকে ইউলো পেজেসে অ্যাড করতে বলবে। মানে বায়ারের কি অ্যাড করতে হবে সেগুলো সবগুলো বায়ার দিবে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, যা লাগে সব কিছু
মানে যা যা অ্যাড করা দরকার সবগুলো বায়ার আমাদেরকে মানে আমাদেরকে দিবে, সেন্ড করবে। আমরা জাস্ট এই সবগুলো তথ্য আমরা ইয়েলো পেজেসে অ্যাড করব। দেখুন এখানে একটা ট্যাব আমরা দেখতে পাচ্ছি, অ্যাড ইউর বিজনেস। এছাড়া বাইরের প্রোডাক্ট অ্যাড করা যায়, মানে সব কিছু এখানে অ্যাড করা যায়। যাই হোক, কীভাবে অ্যাড করবেন সেটা আমরা পরে শিখবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাইরেক্টরি সাবমিশন কি, আর ডাইরেক্টরি সাবমিশনের মধ্যে ওয়েব ডাইরেক্টরি কি, ইউলো পেজেস কি, ওয়েব ডাইরেক্টরিতে অ্যাড করে লাভ কি, আর ইউলো পেজেসে অ্যাড করে লাভ কি। ওকে, আমরা এখন শিখব লিঙ্ক এক্সচেঞ্জ, পারস্পরিক লিঙ্ক বিনিময় করা, অথবা এটাকে আরেকভাবে বলে যে রিসিপ্রোকাল লিঙ্ক বিল্ডিং। রিসিপ্রোকাল লিঙ্ক বিল্ডিং। ধরুন এটা হচ্ছে আমার বায়ারের সাইট, আর এটা হচ্ছে অন্য একটা সাইট, ধরুন আবুলের সাইট। তাহলে আমার বায়ারের সাইট এবং আবুলের সাইট। ওকে, তো আমার বায়ার কি করলো, এখন আমার বায়ার যদি চাই, ধরুন আমার বায়ারে প্রতিদিন আমার বায়ার হচ্ছে প্রতিদিন আমার বায়ারের ওয়েবসাইটে 10 লাখ মানুষ ভিজিট করে, আর আবুলের ওয়েবসাইটে ভিজিট করে প্রতিদিন ধরুন 1 লাখ মানুষ। এক লাখ মানুষ। তো এখন আমার বায়ার যদি চাই যে আবুলের সাইটে কি অ্যাড দেওয়ার জন্য, যখন সে আবুলকে দেবে যে তুমি আমার অ্যাডটা দাও, তখন আবুল কি বলবে যে টাকা দাও, কারণ টাকা ছাড়া সে কেন দিবে। ওকে, তখন আমার বায়ার তাকে কি বলবে যে ঠিক আছে তোমাকে আমি টাকা দেবো না, তবে তোমাকে অন্যভাবে আমি হেল্প করব। সেটা কি, তুমি মানে আমার বায়ার আবুলকে বলবে যে তুমি আমার লিঙ্কটা তোমার ওয়েবসাইটে দেখাবে, যাতে তোমার যারা ভিজিটর তারা যেন তোমার সাইটে ঢুকে আমার লিঙ্কটা দেখে। তার বিনিময়ে আমি তোমার সাইটটা আমার সাইটে দেখাবো, যাতে আমার যারা ভিজিটর তারা আমার সাইটে ঢুকে তোমার লিঙ্কটা দেখে। তাহলে এখানে আবুলকে সে রাখবে, আমার বায়ার কি করবে, আবুলকে এখানে রাখবে, আর আবুল কি করবে, আমার বায়ারকে এখানে রাখবে। ওকে, বুঝতেই পারছেন। তাহলে আমার বায়ার কি প্রচার করবে, আবুলের অ্যাড প্রচার করবে, আর আবুল কি করবে, আমার বায়ারের অ্যাড প্রচার করবে। তাহলে এইটা হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ। ওকে, এই যে এক্সচেঞ্জ, এটা হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ। তো লিঙ্ক এক্সচেঞ্জ করে লাভটা কি, যেমন আমার বায়ার এভাবে যদি অনেকের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করে, তাহলে অনেক অনেক কাস্টমার তার অনেক অনেক ভিজিটর তার এখানে আসবে। যেমন ধরুন আবুলের সাইটে প্রতিদিন ভিজিট করে 1 লাখ মানুষ, তো 1 লাখ মানুষ থেকে কমপক্ষে 1000 মানুষ কি করবে, আমার বাইরের সাইটে শিফট করবে, মানে তারা আবুলের সাইটে ঢুকবে, ঢুকে তারা বাইরের সাইটে লিঙ্কে ক্লিক করে সোজা আমার বাইরের সাইটে চলে আসবে। তাহলে একটা সাইট থেকে আমি যদি ডেইলি 1000 ভিজিটর পাই, ধরেন 1 লাখ সাইট থেকে আমি কি আশা করতে পারি যে 1000 ভিজিটর এখান থেকে ডাইভার্ট হয়ে আমার সাইটে আমার বাইরের সাইটে চলে আসবে। তো আমি যদি একটা সাইট থেকে যদি কত পাই, 1000 পাই, ভিজিটর পাই, ঠিক আমি যদি 100টা সাইটের সাথে যদি আমি লিঙ্ক বিল্ডিং করি, লিঙ্ক এক্সচেঞ্জ করি, তাহলে কত পাবো, 1 লাখ। প্রতিদিন 1 লাখ ভিজিটর আমি পাচ্ছি যদি আমি 100টা সাইটের সাথে লিঙ্ক মানে লিঙ্ক এক্সচেঞ্জ করি। তো বুঝতে পারছেন যে এই বিষয়টা খুবই ইফেক্টিভ, মানে কোনো খরচ ছাড়া অন্যান্য ওয়েবসাইটে নিজের লিঙ্কটা প্রচার করা, এটা হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ। তাহলে শর্ত কি, অন্যান্য ওয়েবসাইটে যদি আপনি লিঙ্ক প্রচার করতে চান, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আপনার সাইটে প্রচার করতে হবে, মানে আপনার বাইরের সাইটে প্রচার করতে হবে। এটা হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ। তো বাইরে আমাদেরকে কি বলবে, আচ্ছা বাইরে আমাদেরকে বলবে যে আপনি সেই ধরনের ওয়েবসাইটগুলো খুঁজে বের করুন যারা লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী, এবং তাদের সাথে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করব। তো বুঝতেই পারছেন আমাদের কাজ হচ্ছে যে যারা লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী তাদের সাইটটাকে তাদেরকে খুঁজে বের করা এবং তাদের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করা। তো যারা লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী তাদেরকে কীভাবে খুঁজে বের করবেন এবং তাদের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ কীভাবে করবেন সেটা আমরা মানে কাজের অংশে আমরা আলোচনা করেছি। আমাদের এবারের আলোচনার বিষয় প্রেস রিলিজ। ওকে,
প্রেস রিলিজ হচ্ছে এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, বাট ইটস এ ডিফারেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, অথবা এটি হচ্ছে একটা ছদ্মবেশী অ্যাডভার্টাইজমেন্ট। তো বিষয়টা কি? আমরা যদি পার্থক্যটা বুঝি যে অ্যাডভার্টাইজিং এবং প্রেস রিলিজের মধ্যে পার্থক্য, তাহলে আমাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার হবে। অ্যাডভার্টাইজিং কি? অ্যাডভার্টাইজিং হচ্ছে কোন একটা প্রোডাক্টের গুণগান বর্ণনা করে সেটার প্রচার করা, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। আর প্রেস রিলিজ কি? প্রেস রিলিজ হচ্ছে নিউজ আকারে, মানে একটা প্রোডাক্ট সম্পর্কে নিউজ আকারে কোন একটা বিবৃতি, সেটা হচ্ছে প্রেস রিলিজ। তাহলে ধরুন এয়ারটেল কোম্পানি বড় করে একটা অ্যাড দিল পত্রিকাতে যে আমাদের নেটওয়ার্ক ভালো, আমাদের এটা ভালো সেটা ভালো, তাহলে ওইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। ইউনিলিভার কোম্পানি খুব বড় করে অ্যাড দিল, রাস্তার বড় বড় বিলবোর্ড দিল, অথবা টিভিতে অ্যাড দিল যে অল ক্লিয়ার শ্যাম্পু, খুব ভালো শ্যাম্পু, মানে শ্যাম্পুর বিভিন্ন গুণাগুণ বর্ণনা করে ওরা অ্যাড দিল, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। ওকে। আর প্রেস রিলিজ কি? প্রেস রিলিজ হচ্ছে যে নিউজ আকারে যখন যে মানে বিষয়টা আসবে, সাপোজ আমরা পত্রিকায় ছোট্ট করে যখন দেখব যে ইউনিলিভার কোম্পানি বাজারে আনলো নতুন একটা প্রোডাক্ট, এটা এই কাজ করে, ছোট্ট একটা মানে নিউজ আকারে, তাহলে সেটা হচ্ছে প্রেস রিলিজ। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অ্যাডভার্টাইজিংটা হবে রংচঙে, মানুষকে আকৃষ্ট করার প্রবণতা থাকবে, আর প্রেস রিলিজটা রংচঙ্গ হবে না, এটা একটা নিউজ। অ্যাডভার্টাইজিংয়ে পণ্যের গুণগান বর্ণনা করা থাকবে, প্রেস রিলিজে পণ্যের গুণগান খুব বেশি বর্ণনা করা থাকবে না, এটাতে এক্সাজারেশন করা হবে না, এখানে জাস্ট স্ট্রেট বলা হবে, মানে ইটস এ নিউজ। আমরা নিউজ পেপারে যেভাবে নিউজগুলো লেখা হয় ঠিক সেভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নিউজ মানে একটা নিউজটা লেখা হবে, তাহলে এটা হচ্ছে প্রেস রিলিজ। তো অ্যাডভার্টাইজিংটা মানুষ দেখলেও এগুলো খুব গুরুত্ব সহকারে মানুষ দেখে না, আর প্রেস রিলিজগুলো মানুষ অনেক গুরুত্ব সহকারে দেখে। আমি আপনাদেরকে একটা প্রেস রিলিজ দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। আমরা পত্রিকাতে এরকম অ্যাড দেখি, টিভিতে অ্যাড দেখি, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম অ্যাড আমরা দেখি। তাহলে অ্যাডে কি থাকে? অ্যাডে খুব রংচঙ্গাভাবে জিনিসটা উপস্থাপন করা হয়, মানুষকে উদ্বুদ্ধ করার একটা প্রবণতা দেখা যায়, এবং মানে আমার প্রোডাক্ট অনেক ভালো, অনেক কাজের, এই ধরনের কথা বলে তারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এবার দেখুন প্রেস রিলিজ, এই যেমন এটা হচ্ছে নিউজ আকারে। তাহলে দেখুন অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু লেখা চাকা খুব বেশি নেই, এখানে ছবি ছোটখাটো লেখা, অল্প স্বল্প লেখা। আর প্রেস রিলিজে কি থাকে? এটা হচ্ছে একটা নিউজ। ঠিক আমরা বিভিন্ন পত্রিকাতে পত্রিকার ভিতরে আমরা অনেক সময় দেখি ছোট্ট ছোট কলামে যে বিভিন্ন কোম্পানি সম্পর্কে বলা থাকে যে অমুক কোম্পানি বাজারে আনলে এটা, অমুক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, শেয়ারের দাম বাড়া, এটাও এক ধরনের প্রচার। তো এরপর অমুক কোম্পানির প্রোডাক্ট মানে মানে এয়ারটেল নতুন একটা সুবিধা সুবিধা চালু করছে, তাহলে এগুলো হচ্ছে কি প্রেস রিলিজ। তাহলে দেখুন এই যে আসছে ব্ল্যাকবেরি ট্যাবলেট, এই যে ব্ল্যাকবেরি ট্যাবলেটের কি একটা প্রচার, বাট এই প্রচারটা কি নিউজ আকারে, তাহলে এটা হচ্ছে একটা প্রেস রিলিজ। তো প্রেস রিলিজটা কি? এখন মানুষ কোন ধরনের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়? মানে সাধারণত যখন মানুষ দেখে যে এই ধরনের বিজ্ঞাপন, মানে যখন মানুষ বুঝতে পারে যে এটা বিজ্ঞাপন, তখন মানুষ বিজ্ঞাপন থেকে দূরে থাকার মানে চেষ্টা করে। বাট আমরা বিজ্ঞাপন দেখি না, কিন্তু আমরা নিউজ দেখি। বাট মানুষ যখন বুঝে যে এটা নিউজ, তখন তারা সেটা অনেক আগ্রহ নিয়ে দেখে। তো অনেক বড় করে যদি একটা অ্যাড দেওয়া হয় যে ব্ল্যাকবেরি ট্যাবলেটের, তাহলে সেটা হয়তো আমরা অত গুরুত্ব দিয়ে দেখবো না। বাট এই যে ছোট্ট একটা নিউজ, এই নিউজটা পত্রিকাতে আমরা খুব মনোযোগ দিয়ে মানে আমরা এটা পড়বো, কারণ আমরা বুঝি যে এটা একটা নিউজ। এবং সে নিউজ পেপার কেন এই নিউজটা ছাপিয়েছে? নিউজটা ছাপিয়েছে কারণ সে মনে করেছে, নিউজ পেপার অথরিটি মনে করেছে যে এই নিউজটা তার যারা রিডার তাদের জানাটা জরুরি, অথবা তাদের জানা দরকার। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কমার্শিয়াল ভিউ থাকে, আর প্রেস রিলিজের মধ্যে কমার্শিয়াল ভিউ থাকে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে নিউজটা কি। তো এই নিউজ অ্যাডভার্টাইজমেন্ট আকারে যখন আমরা দিই, তখন সেটা অনেক মানুষের কাছে, অনেক মানুষ সেটাকে স্কিপ করে চলে যায়, সেটাকে ভালোভাবে দেখে না। আর যখন আমরা নিউজ আকারে দিই, অর্থাৎ প্রেস রিলিজ আকারে দিই, তখন সেটা অনেক মানুষ দেখে এবং অনেক গুরুত্ব সহকারে দেখে। তো যার ফলে প্রেস রিলিজ হচ্ছে অনেক ইফেক্টিভ বিজ্ঞাপন। তো দেখুন আমরা প্রেস রিলিজটা কিভাবে লিখবো।
আমরা প্রেস রিলিজ যেভাবে লিখবো, প্রথমে লিখবো আমরা টাইটেল, তারপর লিখবো আমরা ইন্ট্রোডাকশন, তারপর লিখবো আমরা বডি, তারপর লিখবো আমরা কন্ট্যাক্ট। বুঝতে পারছেন, টাইটেল, ইন্ট্রোডাকশন, বডি এবং কন্ট্যাক্ট। টাইটেল হবে কি এক লাইনে, মানে একটা প্রোডাক্টের যতগুলো গুণ আছে সবগুলো গুণ এক লাইনে লিখে দেওয়া টাইটেল। যেমন দেখুন এই প্রেসিডেন্টের মানে টাইটেল হচ্ছে এটা, আসছে ব্ল্যাকবেরি ট্যাবলেট। তারপর হচ্ছে কি ইন্ট্রোডাকশন, মানে সংক্ষেপে বলা, মানে সামারাইজ করে বলা যে আমি কি বলতে চাচ্ছি। মানে আমি টোটাল আমার প্রেস রিলিজে যতগুলো নিউজ আমি দিতে চাইবো সেগুলো সামারাইজ করে আমি এখানে ইন্ট্রোডাকশনে বলবো। দেখুন এই যে ইন্ট্রোডাকশন হচ্ছে এইটা, এখানে সামারাইজ করে বলেছে যে সে টোটাল এখানে কি বলতে চাচ্ছে। ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে বডি। বডিতে সে এখানে কয়েকটা প্যারা হবে, 2-3টা প্যারা হতে পারে, 3-4টা প্যারা হতে পারে, মানে বিষয়বস্তুর উপর আমি যতটা টপিক মানুষকে ইনফর্ম করতে চাইবো ঠিক সেই কয়টা প্যারা আমার এখানে হবে। আমি যদি 5টা টপিক থাকে তাহলে 5টা প্যারা হবে। ওকে, তাহলে দেখেন বডি মানে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে মানে বর্ণনা করা হবে। দেখুন এগুলো হচ্ছে বডি, এই যে এখানে 4টা প্যারা আমরা দেখতে পাচ্ছি, না 1 2 3 4, হ্যাঁ 4টা প্যারা। এরপর হবে একদম লাস্টে থাকবে কি কন্ট্যাক্ট, মানে কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইউআরএল এবং অ্যাড্রেস সবকিছু বাইরে আমাদেরকে যা মানে দিতে বলবে। তো বুঝতে পারছেন আমি এখানে খুব সংক্ষেপে বললাম, বাট এটার পরে আমাদের আরও অনেক কাজ আছে, যে কিওয়ার্ড সেট কীভাবে আমরা সেট করবো, 5W কোশ্চেন কীভাবে সেট করবো, তারপর কীভাবে ইফেক্টিভ আমরা প্রেস লিস্ট লিখবো। আমি সেটা বিস্তারিত আলোচনা করেছি বিস্তারিত অংশে। তো আমি জাস্ট এখানে যতটুকু দিলাম যে আপনাদের প্রেস লিস্ট সম্পর্কে একটা ধারণা দিলাম, প্রেস লিস্টটা কি। তো প্রেস লিস্টে আরও একটা মজার বিষয় যেটা, যে সার্চ ইঞ্জিনগুলোতে ভিজিবিলিটি বাড়ে। ধরুন আমি যদি একটা প্রেস রিলিজ লিখি, তাহলে সেই প্রেস রিলিজ যদি আমি যে কোনো একটা সাইটে যদি আমি পোস্ট করি, তাহলে যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো সার্চ ইঞ্জিন দেখে, মানে যে কোনো সার্চ ইঞ্জিন দেখে যে কোনো ভিজিটর সেই রিলেটেড লেখা, সেই রিলেটেড কোনো একটা টার্ম নিয়ে যদি সার্চ করে, তাহলে আমার প্রেস রিলিজটাকে গুগল আগে দেখাবে, অথবা অন্যান্য মানে সার্চ ইঞ্জিনগুলো আগে দেখাবে। কারণ হচ্ছে আমি যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট কোনো একটা সাইটে দিই, তাহলে সার্চ ইঞ্জিন সেটাকে দেখাবে না, কারণ গুগল বুঝে যে কোনটা অ্যাডভার্টাইজমেন্ট। বাট আমি যদি আমার সেই অ্যাডভার্টাইজমেন্ট আকারে না দিয়ে আমি যদি নিউজ আকারে দিই, তাহলে সেটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। এটা একটা লাভ। আরেকটা লাভ হচ্ছে মানুষ অনেক গুরুত্ব সহকারে প্রেস রিলিজগুলো পড়ে, এটা একটা লাভ। আর আরেকটা লাভ হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, কারণ অ্যাডভার্টাইজমেন্ট দিতে টাকা লাগে আর প্রেস রিলিজ দিতে কোনো টাকা লাগে না। ওকে, তো আমরা প্রেস রিলিজ লেখার বিস্তারিত নিয়মকানুন আমরা শিখব। ওকে ওকে তো আমরা এখন বুঝবো সোশ্যাল মিডিয়া সাবমিশন। সোশ্যাল মিডিয়া কি, সহজ করে যদি বলি, সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুকের মতো যে সাইটগুলো, মানে যে সাইটগুলোর মাধ্যমে আমরা সোশ্যাল কমিউনিকেশন করতে পারি, অ্যাজ লাইক এস ফেসবুক। তাহলে সোশ্যাল মিডিয়াগুলো কি কি? ফেসবুক, টুইটার, গুগল প্লাস, হাই5, মাইস্পেস, এগুলো। এখন এই সাইটগুলোতে আমাদের কাজ কি? বায়ার আমাদেরকে বলবে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কোম্পানির প্রচার করার জন্য, তার তার প্রোডাক্ট, তার কোম্পানি এগুলোর প্রচার করার জন্য। তাহলে আমরা কাজটা কিভাবে করব? আমি ফেসবুকের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। একটা প্রোডাক্টের কিভাবে প্রচার করবেন, বাকিগুলো আপনারা পারবেন, বুঝে নিতে পারবেন। তাছাড়া আমাদের মূল সিডিতে এগুলো বিস্তারিতভাবে আমি দেখিয়েছি। তো দেখুন ফেসবুকে কিভাবে আমরা কাজটা করব, ফেসবুকের মাধ্যমে একটা প্রোডাক্টের পাবলিসিটি কিভাবে করব। আমরা যাব ফেসবুকে, আমি এখান থেকে বিভিন্ন সেলিব্রিটি সাইটগুলো খুঁজে নেব। এটা অবশ্য আমি আগেও দেখিয়েছিলাম। এভাবে বিভিন্ন মানে সেলিব্রিটি যারা আছে তাদের সাইটগুলো খুঁজে নেব এবং তাদের সাইটে আমি কি করব, আমার লিঙ্কটা প্রচার করব, যে এটা একটা ভালো প্রোডাক্ট, এটার এই গুণ আছে, মানে বাইরে আমাকে যা লিখতে বলবে
আমরা প্রোডাক্টের গুণাগুণ এখানে লিখবো, লেখার পর কি লিখবো, টু নো ডিটেলস, হ্যাঁ আমরা এটা লিখলাম। লেখার পর আমরা কি করব, নিচে বায়ারের লিঙ্কটা দিলাম, শেয়ার। দেখুন লিঙ্কটা ইয়া হয়েছে, পাবলিশ হয়েছে। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কতজন মানুষ দেখবে, লেডি গাগার যত ফ্যান আছে 5,25,38,469 জন মানুষ। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কত ব্যাপকভাবে প্রচার করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক একইভাবে আমরা এই লেডি গাগার পেজে যেভাবে আমরা পোস্ট করলাম, ঠিক অন্যান্য সেলিব্রিটির পেজও আমরা পোস্ট করতে পারবো। তো পোস্ট করলে তার যেসব ফ্যান তার পেজে ঢুকবে তারা এই লিঙ্কটা দেখবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরাসরি পোস্ট করতে পারি এই পোস্টে, আর আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কমেন্টস করতে পারি। তো দেখুন কমেন্টস কিভাবে করব। এটা হচ্ছে লেডি গাগার পোস্ট, আমি এখানে কোনো কিছু লিখবো, লেখার পর twitter.com জাস্ট সেন্ড। দেখুন এই যে লিঙ্কটা চলে এসছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে কয়ভাবে করতে পারি, আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দুইভাবে প্রচার করতে পারি। একটা হচ্ছে সরাসরি পোস্ট করার মাধ্যমে, আর আরেকটা হচ্ছে এক্সিস্টিং পোস্টে কমেন্টস করার মাধ্যমে। মানে কমেন্টস করব এবং সাথে সাথে আমরা লিঙ্কটা দিয়ে দেব। তাহলে আমরা কোন ধরনের পেজগুলোতে আমরা প্রচার করব, আমরা বিভিন্ন সেলিব্রিটির পেজগুলোতে প্রচার করব। বিভিন্ন সেলিব্রিটির পেজ, বিভিন্ন গ্রুপ, এগুলোতে আমরা প্রচার করব। তখন আমরা আরেকটু জেনে নিই, আমরা ফেসবুকে 3 ধরনের পেজ দেখি। একটা হচ্ছে পার্সোনাল পেজ, একটা হচ্ছে ফ্যান পেজ, আর একটা হচ্ছে গ্রুপ। তো পার্সোনাল পেজে আমাদের এসইওর বিবেচ্য বিষয় না, কারণ এখানে খুব ফ্রেন্ডস কম থাকে, যার ফলে এখানে খুব একটা এসইও করে লাভ হয় না। আমাদের কাজের যে ক্ষেত্রগুলো আমরা যেখানে যেখানে এসইও করব, বিভিন্ন সেলিব্রিটির ফ্যান পেজগুলো এবং বিভিন্ন গ্রুপ দেখুন, যেমন উই লাভ বাংলাদেশ, এটি একটা গ্রুপ। আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন দেখুন কয়েকভাবে আমাদেরকে দেখাই, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে পেজেস। গ্রুপগুলো হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে পেজেস, মানে এগুলো হচ্ছে ফ্যান পেজ। আমি একটা ভালো গ্রুপ দেখাচ্ছি যেটা আপনার কাজে লাগতে পারে। অনলাইন ডলার মার্কেট, এই যেমন গ্রুপ, পেজেস, অ্যাপ্লিকেশন। ওকে, অনলাইন ডলার মার্কেট, আপনারা এখানে আপনাদের ডলার সেল করতে পারবেন। দেখুন অনেকেই অ্যাড দিয়েছে। তো এটা মানে এখানে আমরা এসইও করব না, বাট এই ধরনের যে গ্রুপগুলো, মানে এই ধরনের অনেক 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 বড় বড় অনেক মানে গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমরা প্রচার করব, কোনো একটা অ্যাড পাবলিশ করব। তো গ্রুপে কীভাবে কোনো একটা অ্যাড পাবলিশ করবেন সেটা এখন আমি দেখাচ্ছি না, আমি আপাতত যেটা দেখালাম, আমি ফ্যান পেজে কীভাবে পাবলিশ করবেন সেটা দেখালাম। আমাদের মূল সিটিতে আমি গ্রুপে কীভাবে পাবলিশ করবেন সেটা দেখিয়েছি। এছাড়া অন্যান্য বিষয়গুলো অনেক ইলিভরেট আলোচনা করেছি। এছাড়া টুইটারে কীভাবে করবেন, গুগল প্লাসে কীভাবে করবেন, হাইফাইভে কীভাবে করবেন, মাইস্পেসে কীভাবে করবেন, তো এগুলো আপনারা মোটামুটি আইডিয়া করতে পারছেন। তো আমাদের এই যে ওভারভিউর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে মূল জিনিসটা সম্পর্কে আপনাকে মানে ওয়াকিবহাল করা, যেন আপনি মূল সিডিগুলো যখন আপনি দেখবেন তখন যেন আপনি সেগুলো ভালোভাবে বুঝতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়া সাবমিশনটা কি। ওকে, আমাদের এবারের আলোচনার বিষয় বিজনেস নেটওয়ার্ক। তো আমরা একটু আগে সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি, সোশ্যাল মিডিয়া সম্পর্কে জেনেছি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সামাজিক যোগাযোগ মানে রক্ষা করতে পারি। তো সামাজিক যোগাযোগ মানে কি, ব্যক্তিগত যোগাযোগ। আচ্ছা, এখন আমাদের আমাদের যে রিলেশন দুই রকমের হয়।
একটা হচ্ছে পার্সোনাল রিলেশন, আর একটা হচ্ছে বিজনেস রিলেশন অর প্রফেশনাল রিলেশন। তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পার্সোনাল রিলেশন মেনটেন করতে পারছি, বাট আমাদের যে বিজনেস রিলেশন অথবা প্রফেশনাল রিলেশন আমরা মেনটেন করতে পারছি না। ওকে, তো সাপোজ আমরা ফ্রেন্ডসকে অ্যাড করি, ফ্রেন্ডসকে আমরা ফেসবুকে অ্যাড করি, বাট আমরা অফিসের বসকে কি আমরা অ্যাড করি? করি না। কারণ কি? কারণ হচ্ছে আমরা চাই না যে আমাদের যে মানে আমি ফ্রেন্ডসের সাথে যা শেয়ার করি অথবা ফ্রেন্ডসের সাথে আমি যেভাবে কথা বলি, আমি চাই না যে বস আমার যে পার্সোনাল বিষয়গুলো জানুক। ওকে, তো এখন অনেক অনেক বিষয়ে বসের সাথেও কি করা দরকার আছে, আমার অলওয়েজ লিঙ্ক থাকার দরকার আছে। শুধুমাত্র বসের সাথেই না, মানে এমপ্লয়ি বস প্লাস বস টু এমপ্লয়ি প্লাস কোম্পানি টু কাস্টমার, কোম্পানি টু আদার কোম্পানি, এবং এভাবে অনেক অনেক কি দরকার আছে, মানে বিজনেস রিলেশন মেনটেন করার দরকার আছে। সাপোজ কোনো একটা কোম্পানি যদি খুব সহজেই তার যে কাস্টমাররা, মানে কাস্টমারদের সাথে খুব সহজেই মানে নেটওয়ার্কিং করতে পারে, খুব সহজে যদি মানে পারস্পরিক যোগাযোগ করতে পারে, তাহলে সেক্ষেত্রে কোম্পানি যদি নতুন একটা প্রোডাক্ট ইনোভেট করে বাজারে ছাড়ে, তাহলে খুব সহজে সে তার কাস্টমারদেরকে বলে দিতে পারবে। এত করে কোম্পানির প্রফিট অনেক বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিজনেস নেটওয়ার্ক কি, বিজনেস রিলেশন মেনটেন করার জন্য একটা মানে কিছু ওয়েবসাইট, অথবা প্রফেশনাল রিলেশন মেনটেন করার জন্য কিছু কিছু ওয়েবসাইট। তো আমরা একটু দেখি সেই ওয়েবসাইটগুলো। দেখুন, লিঙ্কডইন, বিএনআই, বিআরএক্স। যেমন বিআরএক্স যে বিজনেস নেটওয়ার্কিং, ফেসবুকের মাধ্যমে আমরা পার্সোনাল যোগাযোগগুলো মেনটেন করতে পারি, রক্ষা করতে পারি। আর এই বিআরএক্স এর মাধ্যমে আমরা কি করতে পারি, বসের সাথে, তারপর কোম্পানির কাস্টমারের সাথে, অন্যান্য কোম্পানির সাথে প্রফেশনাল যোগাযোগ আমরা মানে রক্ষা করতে পারি, বিএনআই এবং লিঙ্কডইন। তবে সারা পৃথিবীতে সবচেয়ে যেটা পপুলার, মানে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে যেটা, যেমন সবচেয়ে পপুলার হচ্ছে ফেসবুক, তেমনি বিজনেস নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে লিঙ্কডইন। আপনারা এই লোগোটা হয়তো অনেক জায়গায় দেখে থাকবেন, আইএন। সবচেয়ে পপুলার হচ্ছে লিঙ্কডইন। তাহলে দেখুন, এই যে লিঙ্কডইনের মাধ্যমে কি কি করা যায় আমরা একটু জানি। প্রথমত, আমরা সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক মেনটেন করতে পারবো, অল কাইন্ডস অফ বিজনেস রিলেশন। আমরা যদি এটাকে আর একটু অন্যভাবে বলি, এটা হচ্ছে প্রফেশনাল রিলেশন। Okay, we can maintain all kinds of business relation or professional relation. যেমন কোম্পানি তার কোম্পানি কোম্পানি কাস্টমারদের সাথে, কাস্টমার কোম্পানির সাথে, টপ ম্যানেজমেন্ট লোয়ার ম্যানেজমেন্টের সাথে, লোয়ার ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্টের সাথে, কোম্পানি তার স্টেক হোল্ডার যারা আছে মানে তাদের সাথে, যেমন ব্যাংক, অন্যান্য কোম্পানি, সাপ্লায়ার, মানে তাদের সাথে যে রিলেশন বিল্ড আপ করা। এইভাবে একটা কোম্পানির অনেক অনেক রকম রিলেশন হতে পারে, অনেক অনেক জনের সাথে অনেক অনেক রকম রিলেশন হতে পারে। তাহলে সমস্ত রিলেশন এই বিজনেস নেটওয়ার্ক সাইটের মাধ্যমে মেনটেন করা যাবে। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট প্রচার করা। তো যেহেতু এখানে কাস্টমাররা ইনভলভ থাকে, কাস্টমাররা কোম্পানির সাথে লিঙ্কড থাকে, তাহলে কোম্পানি খুব সহজেই কাস্টমারদের কাছে একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে প্রচার করতে পারে। অথবা কোনো একটা প্রোডাক্টের মধ্যে কোনো একটা মডারেশন আনলো, কোনো একটা প্রোডাক্টের দাম কমালো, অথবা সম্পূর্ণ একটা নতুন প্রোডাক্ট বাজারে আনলো, তাহলে খুব সহজে তারা মানে বলতে পারে। তো কোম্পানির মানে কোনো একটা বিনা খরচে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট বাবদ কোম্পানির অনেক টাকা খরচ হয়, বাট লিঙ্কডইনের মাধ্যমে যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট কাস্টমার অ্যাড করা আছে, তো সেক্ষেত্রে সম্পূর্ণ বিনা খরচে কাস্টমাররা জেনে যায়, তো যার ফলে কোম্পানির সেলস বাড়ে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে কোম্পানি কাস্টমারের যেহেতু কোম্পানির সাথে অলওয়েজ লিঙ্কড অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে ওইসব কাস্টমার ছুটে যাওয়ার সম্ভাবনা কম, মানে অন্য কোনো কোম্পানিতে ডাইভার্ট হওয়া অথবা অন্য কোনো প্রোডাক্টে ডাইভার্ট হওয়া, সেটার সম্ভাবনা খুবই কম। 3 নম্বর হচ্ছে জব পোস্ট এবং জব সার্চ করা। তো কোম্পানি এখান থেকে খুব সহজে জব পোস্ট করতে পারে এবং এখান থেকে তার কাঙ্ক্ষিত ম্যান পাওয়ার সে কালেক্ট করতে পারে। কারণ যারা জব
খুঁজছে তারা এখানে লিঙ্ক থাকে, এবং যারা জব চাচ্ছে তারা মানে যারা লোক চাচ্ছে তারা খুব সহজে এখান থেকে লোক পেতে পারে, আর যারা জব জব চাচ্ছে তারা এই সাইডের থেকে খুব সহজে নিতে পারে, মানে জব খুঁজে নিতে পারে। দেখুন, একটা কোম্পানিকে যদি অন্য কোনো সাইডে, সাপোজ বিডি মানে বিডি জবসে আপনার অফিসের জন্য লোক দরকার, এখন আপনি সেই জন্য যদি বিডি জবসে যদি আপনি অ্যাপ্লাই করেন, বিডি জবসে যদি আপনি বিজ্ঞাপন দেন, তাহলে বিডি জবস আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নেবে, মানে কোম্পানির কাছ থেকে বিডি জবস একটা অ্যামাউন্ট নেবে। বাট আপনি যদি লিঙ্কডইনের মাধ্যমে যদি এমপ্লয়ি কালেকশন করেন, তাহলে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আরও সুবিধা হচ্ছে যে লিঙ্কডইনের মাধ্যমে, মানে বিজনেস নেটওয়ার্ক সাইটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ম্যান পাওয়ার কালেক্ট করা যায়, যেটা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে অথবা অন্য কোনোভাবে সম্ভব না। মানে লিঙ্কডইনের মাধ্যমে লোক কালেক্ট করা যায় অথবা ম্যান পাওয়ার কালেক্ট করা যায় সম্পূর্ণ বিনা খরচে এবং অনেক ইফেক্টিভলি এবং ওয়ার্ল্ড ওয়াইড। 4 নম্বর হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার। এখানে বিজনেস রিলেটেড সকল প্রকার কোশ্চেন করা যাবে এবং যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে। আমরা আগে যেটা দেখেছি যে ইয়াহু অ্যান্সার, ঠিক ইয়াহু অ্যান্সারের মতো একটা সাইট এখানে আছে, মানে ইয়াহু অ্যান্সারের মতো অ্যান্সার সাইটের একটা অপশন এখানে আছে, যেখানে যে কোনো ধরনের কোশ্চেন করা যাবে এবং অ্যান্সার পাওয়া যাবে, তবে সেই কোশ্চেনগুলো মাস্ট বি বিজনেস রিলেটেড। এগুলো ছাড়া আরও অনেক অনেক সার্ভিস এখানে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা একটা বিজনেস নেটওয়ার্ক সাইট দেখি। দেখুন, হোম, এই যে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, মানে একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করা। কন্ট্যাক্টস, কানেকশন, আমরা ফেসবুকে বলি ফ্রেন্ডস, টুইটারে বলা হয় টুইট, আর লিঙ্কডইনে বলা হয় কানেকশন। তো এই যে অ্যাড কানেকশন, মানে নতুন ফ্রেন্ড অ্যাড করা, আমরা যেটা ফেসবুকের ভাষায় যেটা বলি যে ফ্রেন্ডস অ্যাড করা, তাহলে এখানে কানেকশন অ্যাড করা, মানে নতুন কাউকে ইনভলভ করা, অ্যাড করা। তারপর হচ্ছে গ্রুপ, এই যে গ্রুপ তৈরি করা, আমরা ফেসবুকে যেরকম গ্রুপ দেখি, এখানে সেরকম মানে গ্রুপ আছে, এই যে ক্রিয়েট এ গ্রুপ। এই যে জব সার্চ করা, জব পোস্ট করা, আরও অনেক কিছু। তারপর দেখুন কোম্পানিজ, ফাইন্ড কোম্পানিজ। তারপর হচ্ছে অ্যান্সার সাইট, এই যে মোর থেকে অ্যান্সার। তো বুঝতেই পারছেন, এই যে দেখুন বিভিন্ন অনেকে এখানে লিঙ্কডইনে তাদের সিভি জমা রেখেছে, যেমন মোহাম্মদ ইকবাল। আমরা ইকবালের সিভিটা একটু দেখি। মোহাম্মদ ইকবাল, ওনার অ্যাট দ্য এশিয়া ক্রাফট, সিইও অফ দ্য এশিয়ান ক্রাফটস পাস, সে তার সিভি জমা দিয়েছে। সে মানে সি এক্সপান্ডেড ভিউ, আমরা এখানে ক্লিক করলে তার সম্পর্কে বিস্তারিত জানবো। তো যাই হোক, সে তার সম্পর্কে এখানে বিস্তারিত বলেছে। এখন কোনো একটা কোম্পানি যদি তাকে নিয়োগ দিতে চায়, তাহলে সে তার সাথে যোগাযোগ করে মানে খুব সহজে তাকে চাকরিটা দিতে পারবে, মানে সে অ্যাপ্লাই করা ছাড়াই চাকরি পাবে। লিঙ্কডইনে কোনো একটা প্রোফাইল সাবমিট করার মানে কি? সাবমিট করার মানে হচ্ছে আপনাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে না, আপনাকে উল্টা কি করবে, অন্যান্য কোম্পানি আপনার প্রোফাইল দেখবে, দেখে আপনাকে তারা অফার করবে। যেমন ধরুন এটা ভৌমিক সাহেব, এই যে ভৌমিক সাহেব গ্রাফিক্স ডিজাইনার, শান্তামারিয়াম ইউনিভার্সিটি অফ ডিজাইন টেকনোলজি থেকে পাস করছে, তার লিঙ্ক এটা। তো এভাবে আপনি যদি আপনার মানে প্রোফাইল যদি দিয়ে রাখেন, তাহলে আপনার ওয়ার্ল্ড ওয়াইড চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো আশা করি আপনারা বিজনেস নেটওয়ার্ক কি সেটা বুঝেছেন, আর বিজনেস নেটওয়ার্কের মাধ্যমে কি কি কাজ করা যায় সেটা বুঝেছেন। মোটামুটি একটা আইডিয়া হয়েছে বিজনেস নেটওয়ার্ক কি কি কাজ করে। এখন কিভাবে আমরা বিজনেস নেটওয়ার্ক কাজ করব, আমরা সেটা মূল সিডিতে দেখিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি যে ওভারভিউ সিডিতে আমি যেটা দেখাচ্ছি যে হোয়াট এবং হোয়াই, আমি অ্যাকচুয়ালি এই দুটোই মানে গুরুত্ব দিচ্ছি, হোয়াট এবং হোয়াই। বাট হাউ, এটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, এটা আমি দেখাচ্ছি মূল সিডিতে, মানে যে কাজের যে প্রসিডিউর। কারণ মূল কাজটা শুরু করার আগে আপনাদের মোটামুটি জিনিসটা মানে টপিকগুলো ক্লিয়ার হলে তাহলে আপনাদের মূল কাজটা বোঝার সুবিধা হবে। তো মূল কাজটা তো অনেক বড়, প্রায় 65 আওয়ার্স।
তো সেই জন্য এটা হচ্ছে আপনাদের প্রিপারেশন। আমাদের এবারের আলোচনার বিষয় এসইও টুলস। এসইও টুলস কাকে বলে? মানে এসইও করতে গেলে আমাদের যে ধরনের আহ, মানে যা কিছুর হেল্পের প্রয়োজন হয়, যেমন একজন কাঠমিস্ত্রি যখন কাজ করতে যায় তার অনেক রকম টুলসের প্রয়োজন হয়। একজন ইলেকট্রিক মিস্ত্রি যখন কাজ করতে যায় অথবা একজন কনস্ট্রাকশন মিস্ত্রি যখন কাজ করতে যায় তার অনেকগুলো টুলসের প্রয়োজন হয়। যেমন একজন ইলেকট্রিক মিস্ত্রির টুলস হচ্ছে স্ক্রুড্রাইভার, তারপর টেস্টার, এগুলো। তো ঠিক আমরা যখন এসইও করব আমাদের অনেকগুলো টুলস প্রয়োজন হবে। তো সেই টুলসগুলো কি? এটা অ্যাকচুয়ালি টুলস হবে, টুলস। সো তো সেই টুলসগুলো দেখতে কেমন হবে? আমাদের সেই টুলসগুলো হতে পারে সফটওয়্যার, অথবা কোনো ওয়েবসাইট মানে ওয়েব বেসড সার্ভিস, অথবা কোনো কোম্পানি। মানে আমাদের ম্যাক্সিমামের যেটা ধারণা যে টুলস মানে হচ্ছে সফটওয়্যার। তো শুধু সফটওয়্যার না, এই 3 রকমের টুলস আমাদের থাকতে পারে। তো আমি এগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমরা অনেক অনেক সফটওয়্যার আমরা ইউজ করতে পারবো, প্রায় শত শত রকমের সফটওয়্যার। আমরা অনেক অনেক প্রয়োজন অনেক অনেক সফটওয়্যার বাইরে আমাদেরকে দিবে, এবং সেটার ইউজগুলো মানে শিখিয়ে দিবে যে কীভাবে আমরা এটির মাধ্যমে এসএই করব। তো আমরাও আমাদের মূল সিরিজে অনেকগুলো সফটওয়্যারের ইউজ আমি দেখিয়েছি। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে কনসেপ্টটা দিচ্ছি। তাহলে আমাদের এসইউর যে মানে সফটওয়্যারগুলো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে স্ক্র্যাপ বক্স, একটা হচ্ছে এক্সরিউমার, আর একটা হচ্ছে জ্যানো পোস্টার। স্ক্র্যাপ বক্স, এক্সরিউমার এবং জ্যানো পোস্টার, এই ধরনের সফটওয়্যারগুলোতে অনেক কাজ আছে। মানে এসইও করার জন্য সবচেয়ে বেশি ইউজ হয় এই সফটওয়্যারগুলো। এগুলো ছাড়া আরও অনেক অনেক সফটওয়্যার আছে। যাই হোক, আমি মূল সেটিতে ব্যাপারে আলোচনা করেছি। ওয়েবসাইট, অনেকগুলো ওয়েব বেসড সার্ভিস আছে, তো যেগুলো আপনাকে সরাসরি এসইও করার জন্য হেল্প করে। যেমন এসইও বুক, www.seobook.com। seobook.com। দেখুন, এই যে এখানে অনেক অনেক কিছু এখানে আছে, অনেকগুলো টুলস এখানে আছে। তো এসইও করার কাজে আমাদের এই সাইটটা অনেক অনেক হেল্প করবে। তো এরকম আরও অনেক অনেক সাইট আমরা পাবো, যেগুলো ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন হেল্প পাবো এসইও করার ক্ষেত্রে। ওকে, দেন কোম্পানি। যেমন একটা কোম্পানি হচ্ছে অ্যাঞ্জেলা পল। আমরা এই কোম্পানি সম্পর্কে আগে জেনেছি যে তারা কি করে ইউআরএল কালেক্ট করে সেল করে। তো অনেক অনেক কোম্পানি আছে যারা মানে নির্দিষ্ট ফি এর বিনিময়ে আমাদেরকে বিভিন্ন কাজ করে দেয়, অথবা বিভিন্ন কাজ করতে হেল্প করে। তাহলে আমরা এসই টুলস বলবো কোনগুলোকে? সফটওয়্যার, ওয়েবসাইট অথবা কোম্পানি যারা আমাদেরকে এসইও করতে হেল্প করবে। ওকে, আমাদের এবারের আলোচনা কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ডস কি? আমরা সেটা আগেই বলেছিলাম যে একটা লম্বা সেন্টেন্সকে আমরা অনেক লম্বা করে না বলে আমরা শর্ট করে বলি। যেমন রিক্সাওয়ালা, অথবা মানে রিক্সাকে ডাকার সময় আমরা কি বলি? জাস্ট রিক্সা। অথবা মাছওয়ালাকে ডাকার সময় বলি শুধু মাছ। একটা ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝাতে চাই যে মাছওয়ালা এদিকে আসো, শুধু মাছ, এই শব্দটা মানে বলার মাধ্যমে। তাহলে এই যে মাছ অথবা রিক্সা, এই শব্দগুলো হচ্ছে কিওয়ার্ডস। তো এখন কিওয়ার্ডসগুলো আমরা যখন এসইওর কাজ করবো তখন কিওয়ার্ডসগুলো বায়ার আমাকে দেয়। এখন বায়ার কোত্থেকে পায় কিওয়ার্ডসগুলো? বায়ারের আরেকটা দল থাকে যারা কিওয়ার্ড রিসার্চ করে, এবং কিওয়ার্ড রিসার্চের কাজটা অনেক ভ্যালুয়েবল একটা কাজ, মানে অনেক বেশি পেমেন্ট দেওয়া হয়। তো এই কিওয়ার্ড সিলেকশনের উপর মানে কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করে যে তার এসইওটা কতটা সফল হবে। মানে একটা কোম্পানি যদি খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারে, ইফেক্টিভলি কিওয়ার্ড রিসার্চ করতে পারে, তাহলে সে খুব ভালোভাবে এসইও কাজটা করতে পারবে। আর তার কিওয়ার্ড সিলেকশন যদি ভুল হয় তাহলে তার এসইওটা পুরোটাই ব্যর্থ হবে। তো সেই জন্য কোম্পানি খুব মনোযোগী হয় তার কিওয়ার্ডসগুলো যেন খুব পারফেক্ট হয়। তো সেই জন্য মানে সে ওরেক্সে কিওয়ার্ড রিসার্চের কাজগুলো পোস্ট করে। তো কিওয়ার্ড রিসার্চের কাজটা কীভাবে করবেন আমি সেটা বিস্তারিত মানে মূল সিডিতে একদম বিস্তারিত দেখিয়েছি। আপনারা ওটুকু বুঝেই আপনারা কিওয়ার্ড রিসার্চের কাজগুলো শুরু করতে পারবেন, এবং অনেক ভালো রেটে। যেমন কিওয়ার্ড রিসার্চের কাজগুলো পার আওয়ার $10 আপ স্যালারি দেয়।
আমি মূল সিটিতে আপনাদেরকে যা বুঝিয়েছি একটুকু শিখে আপনারা কাজ শুরু করতে পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন। তো আমি এখানে মোটামুটি বিষয়টা বোঝাচ্ছি যে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব। তো কিওয়ার্ড রিসার্চের দুটো অংশ, একটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশন, আরেকটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস উইথ এসইও টুলস। কিওয়ার্ড সিলেকশনের রুলস আছে সর্বমোট 9টি, মানে 9টি নিয়ম কিওয়ার্ড সিলেকশন করার। আচ্ছা, সিলেকশন কি আর 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 অ্যানালাইসিস কি? সাপোজ আমার বায়ার বললো যে আমার তার বিজনেসের জন্য একটা কিওয়ার্ডস মানে 15 থেকে 20টা কিওয়ার্ডস মানে সিলেক্ট করার জন্য, সাপোজ 15টা কিওয়ার্ডস সিলেক্ট করার জন্য, এখন অথবা 15টা কিওয়ার্ডস তাকে দেওয়ার জন্য। এখন এই কিওয়ার্ডস 15টা কিওয়ার্ডস সিলেক্ট করার জন্য অথবা 15টা কিওয়ার্ডস রিসার্চ করার জন্য আমি যেটা করব, প্রথমে আমি অনেকগুলো কিওয়ার্ড সিলেকশন করব। ওই সিলেকশন করা কিওয়ার্ডসগুলো থেকে আমি পরবর্তীতে আমি বেছে নেব। ওকে, তাহলে 15টা কিওয়ার্ডস আমি কি সিলেক্ট করব। তাহলে কীভাবে আমি কিওয়ার্ডসগুলো সিলেক্ট করব? সাপোজ আমি 50টা কিওয়ার্ডস মানে সিলেক্ট করব, ওই 50টা কিওয়ার্ডস থেকে পরবর্তীতে আমি এগুলোকে অ্যানালাইসিস করে ওই 50টার মধ্য থেকে আমি 15টাকে বেছে নেব। তাহলে আমি অনেকগুলো কিওয়ার্ড সিলেক্ট করবো। সেই কিওয়ার্ডগুলো সিলেক্ট কীভাবে করব, তার মধ্যে অনেকগুলো রুলস আছে। আমি কয়েকটা রুলস বলছি জাস্ট স্যাম্পল হিসেবে। যেমন অবজার্ভ ওনার ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইটে ভালোভাবে দেখবেন, তার বিজনেস কী সেটা বুঝবেন, দেন আপনি কিওয়ার্ডসগুলো গ্যাস করতে পারবেন, মানে সে কী কী প্রোডাক্ট সেল করে এবং ওই প্রোডাক্ট যারা কিনবে তারা কোন কোন শব্দ লিখে গুগলে সার্চ করতে পারে, তার কাস্টমার কারা এবং সেই কাস্টমাররা কীভাবে কোন কোন শব্দ মানে লিখতে পারে, এগুলো গ্যাস করা। অবজার্ভ ওনার সাইট, অবজার্ভ কাস্টমার্স মেন্টালিটি, কাস্টমার্স এজ। তারপর হচ্ছে অবজার্ভ কম্পিটিটর, মানে বাইরের কম্পিটিটর কারা কারা আছে এবং তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে, তো সেগুলো আমাদের বোঝার দরকার আছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মানে স্পেলিং প্যাটার্ন, যেমন CULOR কালার, CULOUR কালার। তো আপনাকে কিওয়ার্ডসের দুইটাই রাখতে হবে, মানে আমেরিকান স্ট্যান্ডার্ড এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্পেলিং দুইটাই। তো এরপর আছে মানে সিনোনিম, যে একটা ওয়ার্ডের যতগুলো সিনোনিম দেওয়া সম্ভব সবগুলো আপনি মানে সিনোনিমগুলো দিবেন। তো এইভাবে সর্বমোট 9টা রুলস আছে, আপনারা মানে মূল সিরিজে বিস্তারিতভাবে বিষয়টা দেখবেন। তো ধরুন আপনি 50টা কিওয়ার্ডস আপনি সিলেক্ট করলেন, এখন 50টা কিওয়ার্ডস থেকে 15টা কিওয়ার্ডস বেছে নেবেন। 50টা কিওয়ার্ডসের মধ্যে থেকে মোস্ট ইফেক্টিভ যে কিওয়ার্ডসগুলো সেগুলো আপনি বেছে নেবেন। তো মোস্ট ইফেক্টিভ কিওয়ার্ডসগুলো কীভাবে বেছে নেবেন? তাহলে আপনাকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, কী দিয়ে? এসইও টুলস দিয়ে অথবা কিওয়ার্ড টুলস, আমরা এগুলোকে বলা হয় এসইও টুলস না বলে এটা হচ্ছে কিওয়ার্ড টুলস। আমি একটা কিওয়ার্ডস টুলস দেখাচ্ছি। আমি মূল সিরিজে সবগুলো কিওয়ার্ডস টুলস দেখিয়েছি, গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ডস টুলস, এসইও বুক, ট্রেলিয়ান, ওয়ার্ড ট্র্যাকার। আমি আপাতত জাস্ট এটা দেখাচ্ছি যে গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ডস টুলস। দেখুন আমরা এই সাইডে ইন করলাম, আমরা এই সাইডে আগে একবার এসেছিলাম www.adwords.google.com। তো দেখুন এখানে আমরা যাব টুলস অ্যান্ড অ্যানালাইসিস, এই অংশে টুলস অ্যান্ড অ্যানালাইসিস এখানে যাব। এখান থেকে আমরা যাব কিওয়ার্ড টুলস অ্যান্ড অ্যানালাইসিস, সেখান থেকে কিওয়ার্ড টুলস। দেখুন কিওয়ার্ড টুলস ওপেন হলো। সাপোজ আমি এখানে একটা কিওয়ার্ড লিখলাম ফুয়েল সেভিং কার। তাহলে এই ফুয়েল সেভিং কার এই কিওয়ার্ডসের আরও কী কী কিওয়ার্ডস হতে পারে আমরা এখানে দেখব। মানে সে এখন আমাকে কি সাজেশন দিবে যে এই কিওয়ার্ডসের সিমিলার আরও কী কী কিওয়ার্ডস হতে পারে। এই যে ফুয়েল সেভিং, ফুয়েল ডিভাইসেস, মোস্ট ফুয়েল এফিসিয়েন্ট, মোস্ট ইকোনমি, অনেকগুলো কিওয়ার্ডস আমি দেখতে পাচ্ছি। সাপোজ যে ফুয়েল ইকোনমি এখানে দিচ্ছি, সে আমাকে দিচ্ছে আরও 7টা, যে মোস্ট ইকোনমিক্যাল কার্স 42011, মোস্ট ইকোনমিক্যাল স্মল কার। তো অনেকগুলা সে আইডিয়া আমাকে দিচ্ছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডসের পাশে দেখেন সে কম্পিটিশন দেখাচ্ছে যে হাই, লো অথবা মিডিয়াম। হাই মানে হচ্ছে এই কিওয়ার্ডসটা অনেক মানুষ, অনেক বেশি মানুষ ইউজ করে,
এটার গ্লোবাল মান্থলি সার্চ কত, সারা পৃথিবী থেকে কতজন মানুষ এইটা লেখে সার্চ করে ইয়ারলি, আর সরি মান্থলি। আর এটা হচ্ছে সারা পৃথিবী থেকে লোকাল, মানে আমি যে এলাকায় আছি, যে এলাকা থেকে আমি সার্চ করছি, এই এলাকার আশেপাশে মানুষ কি পরিমাণ মানুষ মানে সার্চ করে, লোকাল মান্থলি সার্চ। দেখুন এই যে কম্পিটিশন হাই, গ্লোবাল মান্থলি সার্চ, লোকাল মান্থলি সার্চ। তো আমরা সেই ধরনের কিওয়ার্ডসগুলোই নেব, মানে আমরা যতগুলো কিওয়ার্ডস আমরা সিলেক্ট করব, এই সবগুলো কিওয়ার্ডসকে আমরা কি করব এখানে মানে আমরা চেক করব, চেক করে যেগুলোর কম্পিটিশন লো আমরা সেই ধরনের কিওয়ার্ডসগুলোকে নেব, এবং যেগুলোর মান্থলি সার্চ বেশি এবং লোকাল সার্চ বেশি। ওকে, তো আপনারা আশা করি একটা আইডিয়া পেয়েছেন যে কিওয়ার্ডস কি, কিওয়ার্ডস কীভাবে সিলেকশন করতে হয় এবং কিওয়ার্ড কীভাবে অ্যানালাইসিস করতে হয়। তো আমি শুধুমাত্র গুগল অ্যাডওয়ার্ডসটা দেখালাম, গুগল অ্যাডওয়ার্ডস, এছাড়াও আরও যেগুলো দিয়ে কিওয়ার্ডস মানে রিচার্জ করা যায়, কিওয়ার্ড অ্যানালাইসিস করা যায়, এসইও বুক, ট্রেলিয়ান, ওয়ার্ডট্র্যাকার, এগুলো তো আমি মূল সিরিজে এই সবগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে কিওয়ার্ড রিচার্জ কি, কিওয়ার্ড সিলেকশন কীভাবে করতে হয়, কিওয়ার্ড অ্যানালাইসিস কীভাবে করতে হয়, আর কিওয়ার্ড সিলেকশনের অথবা কিওয়ার্ড রিচার্জের প্রয়োজনীয়তা কী। ওকে।